রোজকার বন্ধনে স্বাগত জানাচ্ছি আপনাদের। আমি ফারজানা জিতুন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রোজকার খবরের এক বিশেষ আয়োজন রোজকার বন্ধন। বন্ধন শব্দটা শুধু সম্পর্কের নয়, এটি মানবিকতার, সহমর্মিতার, একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতির প্রতীক। মানুষে মানুষে এই বন্ধনে গড়ে তোলে পরিবার, সমাজ, রাষ্ট্র। আর প্রতিদিনের এই বন্ধনের ভিতর দিয়েই তৈরি হয় আমাদের স্বপ্ন, গড়ে ওঠে উদ্যোগ, এগিয়ে যায় অগ্রযাত্রা। আমাদের সমাজে চারপাশে নানান পেশার মানুষজন রয়েছে। কেউ একেবারে আত্মনির্ভরশীল হয়ে কাজ করছে, কেউ চাকরি করছে, এক একজন এক এক রকম ভাবে তার জীবিকা নির্বাহ করছে। আমরা চেষ্টা করি প্রতিটি মানুষের ভিতরের যে অভিজ্ঞতা জন্ম নেয় সেগুলো আপনাদের সামনে শেয়ার করার। আমরা বিশ্বাস করি একজন মানুষ, সে উদ্যোক্তা হোক, ব্যবসায়ী হোক, বা সে সমাজের যে কোনো স্তরে যে কোনো কাজই করুক না কেন, সে সমাজের সাথে একটা অটুট বন্ধনে যুক্ত থাকে। কর্মসংস্থান সৃষ্টি, নতুন চিন্তা ভাবনা আর সবার সাথে হাত মিলিয়ে এগিয়ে যাওয়ার সেই বন্ধনই সত্যিকারের রূপ। তাই আমরা আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি রোজকার বন্ধন। প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকেও আমরা তেমনই একজন নতুন অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমাদের আজকের অতিথি এই সমাজেরই একটা সুন্দর পেশার সাথে যুক্ত রেখেছেন নিজেকে। আমরা জানবো সেই পেশায় তার কতটুকু অভিজ্ঞতা আমাদের সাথে তিনি শেয়ার করবেন। আমরা জানবো সেই পেশায় তার বিভিন্ন প্রতিকূলতা এবং কিভাবে সবকিছু মিলিয়ে সে এগিয়ে যাচ্ছেন, আমাদের দেশ এবং আমাদের সমাজের সাথে কাজ করে যাচ্ছেন। আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি আপু। আমি আপনার মুখ থেকে আপনার নামটা শুনতে চাচ্ছি। সবার প্রথমে আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিহা তাসনিম চৌধুরী। আমি ঢাকায় বসবাস করি। আমার আমি রিসেন্টলি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। পড়াশোনার পাশাপাশি আমি শিক্ষকতার পেশার সাথে সাথে আমি ব্র্যান্ড প্রমোশনের যে পেশাটা সেটার সাথে নিযুক্ত আছি। আচ্ছা, তার মানে আপনি সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন, আহ এখন তো আর শিক্ষার্থী বলতে পারছি না যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। তো আপনাকে আমরা ফারিহা আপু বলেই ডাকি। জি জি, অবশ্যই। আচ্ছা আপু, আপনি বললেন যে আপনি শিক্ষকতা পেশায় আছেন। কি ধরনের শিক্ষকতা, মানে কোন স্কুল বা কলেজ, কোথায় যুক্ত আছেন আপনি? আমি পড়ালেখার পাশাপাশি আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম তখন থেকেই আমি আসলে টিউশন পেশা টিউশনই করাই। তার পাশাপাশি হচ্ছে আমি আমার এলাকার একটা কোচিং সেন্টারে টিচার হিসেবে আছি। যেখানে হচ্ছে ক্লাস 6 থেকে একদম 10 পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয়। আচ্ছা, আপনি বললেন আপনি ইংরেজি সাহিত্যে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। আপনি কি কোচিং কমপ্লিট করেছি। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াচ্ছেন না পাশাপাশি অন্যান্য সাবজেক্টে পড়ান? আচ্ছা, কোচিং এর যে বিষয়গুলো সেগুলোতে মেইনলি আমি হচ্ছে যে ইংলিশ নিয়েই পড়াই। ইংলিশের পাশাপাশিও আমি 8 পর্যন্ত আসলে সব বিষয়ই দেখি। সব বিষয়ে বলতে গেলে আমি পাঠদান করার চেষ্টা করি। আচ্ছা, এই জায়গাটায় আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বর্তমান সমাজে টিউশন পেশা বা কোচিং পেশা এই জায়গাটায় আম, আমার কাছে যেটা মনে হয় যে অন্তত পক্ষে এই ক্লাস 8 পর্যন্ত একটা বাচ্চাকে পড়ানোর জন্য যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন ছাত্র বা ছাত্রী যেই হোক না কেন পড়াতে পারবে এবং সে যতটুকু তার যোগ্যতা থাকে। কিন্তু আমাদের যে অভিভাবক যারা আছেন তারা এই জায়গাটায় একটা মানে ধারণা হয়তো তাদের মনের মধ্যে আছে যে না, তাদের বাচ্চাকে পড়ানোর জন্য এই সাবজেক্টের উপর স্পেশালিস্ট হতে হবে বা ডুয়েট বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম জায়গার স্টুডেন্ট হতে হবে। এই জায়গায় কি আপনার কোনো কথা আছে বা এই ধরনের কোনো সমস্যার হ্যাঁ মুখোমুখি হ্যাঁ, হয়েছেন? জি জি জি, এই বিষয় সম্পর্কে আমি এটা বলতে চাই। দেখা যায় যে এখনকার যে গার্ডিয়ানরা তারা কিন্তু যে ক্লাস 6 থেকে আহ, যদি আমি ক্লাস থ্রি এর কথাও বলি, 3 4 5 এগুলোর কথাও বলি, আমাদের কিন্তু মানে যে ইংলিশ ডিপার্টমেন্ট, মানে ইংলিশ পড়ানোর জন্য যে একদম ইংলিশ ডিপার্টমেন্ট থেকেই দরকার,
এরকম কোনো কথা নেই। কারণ হচ্ছে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে যে পড়াশোনাগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের যে ক্লাস 1 থেকে একদম ইন্টার পর্যন্ত যে আমাদের যে বেসিক ইংলিশ শিখতে হয়, সেটার সাথে আসলে কোনো তেমন কোনো সম্পর্ক আমরা দেখি না। কারণ ইংরেজি সাহিত্যের মানে আমাদের 1 থেকে 10 পর্যন্ত যে বেসিক ইংলিশে দেওয়া হচ্ছে সেটা কিন্তু একদম ডিফারেন্ট। আর হচ্ছে আমরা যে সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি সেটা টোটালি ডিফারেন্ট। আবার যখন বলছে যে বুয়েট থেকে হতে হবে, ঢাকা ইউনিভার্সিটি থেকে হতে হবে, এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই আসলে শিক্ষকতা যে পেশাটা, শিক্ষককে অবশ্যই এমন একটা স্কিল বা একটা দক্ষতা নিয়ে দক্ষতা সম্পন্ন হতে হবে যাতে করে হচ্ছে সে তার সামনের যে শিক্ষার্থী আছে তাকে মানে সে কিভাবে তার শিক্ষকের যে পড়ানোর স্টাইলটা সেটা কনজিউম করবে, ভেতরে অবজার্ভ করবে, ঠিক আছে? সেটাও একটা দেখার বিষয়। সবাই কিন্তু আসলে বোঝাতে পারে না, সবাই বুঝলেও আসলে জিনিসটা তুলে ধরতে পারে না, ক্লিয়ারলি তুলে ধরতে পারে না, অথবা তারা কিন্তু বুঝতে পারে না যে আসলে যে তার যে তার স্টুডেন্টের আসলে স্পেসিফিক যে সমস্যাগুলো সেটা আসলে কোন দিকে হচ্ছে সেটা আসলে মানে বলতে পারে না আসলে। উম আমার কাছে মনে হয় যে 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 কোনো সেক্টর থেকে, যে কোনো পজিশন থেকে আসলে পাঠদান করাতে পারে, তার জন্য হচ্ছে ন্যূনতম যে বেসিক যে জ্ঞানগুলো থাকা দরকার সেগুলো থাকলে এবং হচ্ছে বোঝানোর যে ক্ষমতা সেটা থাকলে আমার মনে হয় যে একজন শিক্ষক হিসেবে সে পারফেক্ট হবে। আপনি যে বিষয়গুলো বললেন, অবশ্যই সেই বিষয়গুলোর সাথে আমরা এগ্রি করি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো তো গার্ডিয়ানরা বুঝতে চায় না। আর একটা বিষয় আমি আপনাকে প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা বলবো না, মানে আমি যদি আজ থেকে আরো 2-3 বছর আগে শিক্ষা ব্যবস্থার দিকেও যাই, তাহলে কিন্তু আমাদের দেশে করোনার সময় বলি বা তা করোনা পরবর্তী সময় শিক্ষা ব্যবস্থার একটা বিশাল চেঞ্জ এসেছে এখানে। তো হুম এই হুম চেঞ্জের হুম। জায়গায় বাচ্চাদের অভিভাবকদের যার মধ্যে একটা বিষয় আমি দেখেছি, মধ্যবিত্ত বলি বা নিম্ন মধ্যবিত্ত বলি, সকলের একটা বাজেট থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে তারা আসলে বাজেটের দিকে তাকাতে গিয়ে শিক্ষকের যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা করতে পারছে না। এবং অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উম, ধরলাম ইন্টার পাস করেছে এরকম কাউকে দিয়ে তিনি তার বাচ্চাকে পড়াচ্ছেন, হয়তো তার বাচ্চা 4, 5 বা 6, 7-এ পড়ে, কিন্তু সেই ইন্টার পাস করা যে শিক্ষার্থী, তার যে কতটুকু ধারণ ক্ষমতা বা বোঝানোর যোগ্যতা, এটা বিচার করছে না। সেই জায়গাটা থেকে আসলে আমাদের নতুন প্রজন্মে যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ করোনার যে আমি করোনার আগের ব্যাচ পড়িয়েছি, তাদের যে বেসিক, তারপর তাদের যে স্কিল, তাদের যে মানে কনসেপ্ট, তাদের সাথে আমি যদি এখনকার স্টুডেন্টদের সাথে কম্পেয়ার করি, আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, আমি মানে করোনা আসার পর থেকে বাচ্চারা অনেক বেশি, আমি বলতে গেলে অলস হয়ে যায়, মোবাইলের প্রতি মানে অ্যাট্রাকশন বেড়ে যায়, ঠিক আছে? তো গার্ডিয়ানরা না সেটার প্রতি আসলে মানে কেয়ার দিচ্ছে না। এখনকার যে গার্ডিয়ানরা আছে মানে ফোন টিপছে, বাচ্চারা হচ্ছে কথা শুনছে না, কিন্তু মায়েরাও সেটাকে সাপোর্ট দিচ্ছে। এই জিনিসটা হচ্ছে একটু বেশি দেখা যাচ্ছে। আর যে সমস্যাগুলো হচ্ছে সেটা দেখেছি যে যেহেতু অনেকটাই গ্যাপ পড়ে গিয়েছে, তারা কিন্তু এখন ধরেন ক্লাস 8-এর একটা শিক্ষার্থীর কথা বলি, তারা কিন্তু ক্লাস 3, 4, 5 এই করোনার যে মহামারীটা ছিল সেটার মধ্য দিয়ে গিয়েছে। তাদের যে 3, 4, 5-এর যে বেসিক জ্ঞান সেটা কিন্তু আসলে লক্ষ্য করা যায় না। তাদেরকে আবার আমার হচ্ছে 3, 4, 5-এর যে বেসিক মানে জ্ঞানগুলো আছে সেগুলো দিয়ে তারপর হচ্ছে আমাকে বোঝানোর চেষ্টা করতে হয়। আর এটা আমার জন্য না, মানে প্রত্যেকটা শিক্ষকের জন্য আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। কারণ অনেক এখন যে সিলেবাসটা বারবার পরিবর্তন করা হচ্ছে, বা আমাদের যে নতুন শিক্ষা ব্যবস্থা ছিল আহ, গত 2 বছর, সেখানেও কিন্তু তারা কিন্তু বেসিক যে ইনফরমেশন গুলো সেটা পায়নি। তো বলা যায় যে তাদের হচ্ছে 5 থেকে 6 বছরের মতো একটা গ্যাপ তৈরি হয়েছে।
তারপর হচ্ছে তাদের অনেক শিক্ষার অনেক কিছু বাকি আছে, যেটা আসলে ফুলফিল করাটা আসলে অনেক বেশি আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। জি, আসলে আপনার কথা থেকে যেটা বলতে পারি যে এখানে অভিভাবকদের মানে ভূমিকা সব থেকে বেশি। আর অভিভাবকের পরেই একজন অভিজ্ঞ শিক্ষকের প্রয়োজন আমার, যেটা আপনার কথা শুনে মনে হয়েছে। তো আমরা যারা বাসায় টিউটর রাখছি বা কোচিং এ দিচ্ছি, তাদের এই অভিজ্ঞ টিউটর এবং পরিবেশে দুটো বিষয়ের প্রতি নজর দেওয়া জরুরি। জি, জি, তা তো আচ্ছা আপু, অবশ্যই। এই যে আপনি কোচিং এ শিক্ষকতা করছেন, অবশ্যই শিক্ষকতা একটা মহান পেশা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে কোচিং বিষয়টাকে আমরা অনেক ক্ষেত্রে নেগেটিভ ভাবে দেখি। কোচিং বাণিজ্য একটা শব্দ আমরা ব্যবহার করি এই জায়গাটা। অনেক জায়গায় দেখা যায় যে কোচিং এ যেতে বাধ্য করা হচ্ছে, বা কোচিং এর পড়ার ধরনটা অনেকটা হচ্ছে একেবারে মানে মানে গদবাঁধা একটা নিয়ম। তো এই কোচিং বাণিজ্য, এটা নেগেটিভ যে সাইড গুলো, সেই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলতেন, কেন এই নেগেটিভ সাইড গুলো আসছে। হ্যাঁ, এই কোচিং বাণিজ্যটা আসলে শুরু করেছে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা, আসলে তারাই বলতে গেলে এখন দেখা যায় কি, আমি আসলে মানে বলতে চাই যে যে টিচাররা আছেন, শিক্ষা প্রতিষ্ঠানের যে টিচাররা, তারা হচ্ছে আহ ক্লাসে নিয়মিত যে পাঠদান করার দরকার, মানে প্রপার যে ইনফরমেশন দিয়ে একটা বাচ্চাকে গাইড করা দরকার, সেটার প্রতি তারা হচ্ছে খুবই হেয়ালিপনা করছে। হ্যাঁ, ক্লাসে দেখা গেছে যে তারা হচ্ছে 10 মিনিট পড়াচ্ছে, আর বাকি 30 মিনিট তারা হচ্ছে মানে টাইমটা নষ্ট করছে, বা তিনি হয়তো রেস্ট নিচ্ছেন বাকিদের দিয়ে। মানে তারা হচ্ছে দেখা গেছে যে যেমন আমি আমার স্টুডেন্টের কাছ থেকে শুনি যে আমার স্টুডেন্ট বলে যে উনি আমাকে ঠিক মানে স্যার এসে শুধু একটু আমাদেরকে করতে দিল, আর তারপর হচ্ছে পরের দিন এসে বললো যে চ্যাপ্টার শেষ। হ্যাঁ, তো এইভাবে আসলে স্টুডেন্টরা প্রপার ইনফরমেশন পাচ্ছে না, জ্ঞান অর্জন করতে পারছে না। তারা হচ্ছে যে পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসে সেগুলো ঠিকঠাক মতো আনসার দিতে পারছে না। আবার এখনকার টিচাররা যেটা দেখছি, শিক্ষা প্রতিষ্ঠানের যে টিচাররা, তারা হচ্ছে নিজেরাও আসলে বলতে পারছে না পরীক্ষার প্রশ্নটা কেমন হবে। ঠিক আছে, আবার হচ্ছে হুটহাট একটা প্রশ্ন দিয়ে দেয়, যেটা হচ্ছে এখনকার যে এখনকার জেনারেশনের যে স্টুডেন্টরা বা করোনার পরবর্তী যে স্টুডেন্টরা, তারা কিন্তু আহ, মানে সেই লেভেলের স্কিল নিয়ে তো আসেনি, সেই লেভেলের পড়াশোনা তো তারা করে আসেনি। যার কারণে তাদের কিন্তু অনেক বেশি টাফ হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো মানে সলভ করার। তো তারা কি করছে কি, তারা যেখানে দরকার যে একটা স্কুলের মধ্যে প্রপারলি মানে একটা বিষয় সম্পর্কে তুলে ধরবে, তারপর হচ্ছে সে বিষয়ে পাঠদান করাবে, ইনফরমেশন দিবে, ঠিক আছে, তার পাশাপাশি হচ্ছে তাদের যে প্র্যাকটিস করানো দরকার, সেটা কিন্তু ক্লাসে করাচ্ছে না। তারা করাচ্ছে কি, তারা যে আলাদা করে আহ, যেমন ক্লাসের পরে বা ছুটির পরে তারা কিন্তু আলাদা করে একটা ক্লাস নিচ্ছে, সেখানে কিন্তু একটু আহ, আহ, ভালো পেমেন্টে তারা হচ্ছে ক্লাস নিচ্ছে। সেখানে আবার যেটা দেখা যায়, সেখানে কিন্তু তারা শীট দিচ্ছে। হ্যাঁ, এমনকি দেখা যায় যে পরীক্ষার যে মানে ধরেন হাফ ইয়ারলি বা হচ্ছে অ্যানুয়াল যে প্রশ্নগুলো থাকে, সেগুলোও কিন্তু সলভ করিয়ে দিচ্ছে। এইভাবে একটা মানে ডিসক্রিমিনেশন, বৈষম্য তৈরি হচ্ছে, যে যারা হচ্ছে কোচিং এ পড়ছে তাদেরকে ভালো নাম্বার দিচ্ছে, তারা ভালো নাম্বার পাচ্ছে, ফ্যাসিলিটিস পাচ্ছে, তাদের নাম্বার বাড়িয়ে দিচ্ছে। আর যারা হচ্ছে স্যারের কোচিং এ পড়ছে না, তাদেরকে ইচ্ছে করে ধরেন স্যারের অঙ্ক অঙ্ক ধরেন বিভিন্ন ধরনের নিয়মে করা যায়, বিভিন্ন ভাবে করা যায়। এখন যদি স্যারের নিয়মে না করা হয়, তাহলে স্যার স্যার যেভাবে করিয়েছে সেভাবে যদি না করা হয়, তাহলে কেটে দিবে। এই ধরনের একটা টেন্ডেন্সি থাকার কারণে আসলে মানে বাচ্চাদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। তো আমার কাছে মনে হয় আসলে টিচাররা যদি মানে সঠিকভাবে একদম ক্লাসের মধ্যেই পাঠদানটা শেষ করেন, তাহলে হচ্ছে বাচ্চাদের যে ভবিষ্যৎ, ঠিক আছে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পাবো। অনেক ধন্যবাদ আপু, আপনি আসলে অনেক গুরুত্বপূর্ণ
কিছু কথা বলেছেন। এই বিষয়টা আসলে আমার মনে হয় সরকারিভাবে আরো বেশি নজরদারিতে প্রয়োজন। কারণ আজকের যে শিক্ষার্থী যারা আছে তারাই তো আগামীর ভবিষ্যৎ। তা আমরা আগামীর ভবিষ্যৎটাকে যদি সুস্থ এবং সুন্দরভাবে গড়ে তুলতে না পারি, সেই ব্যর্থতাটা আমাদের। এবং শিক্ষকতা পেশা একটা মহান পেশা। এই পেশাটাকে কিছু শিক্ষক এভাবে কলঙ্কিত করছেন। এই হুম, কিছু হুম। শিক্ষকদের জন্য পুরো শিক্ষকদের দুর্নাম হচ্ছে। এই কিছু শিক্ষককে আমার মনে হয় যে আইডেন্টিফাই করে এই বিষয়টা একটু মানে কি পদক্ষেপ নেওয়া পর্যালোচনা যায়, করা নিলে উচিত। আমাদের হ্যাঁ, হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো কিছু শিখতে পারে। অনেক ধন্যবাদ আপু, আসলে এই বিষয়টা খুবই সেন্সিটিভ একটা বিষয়। আপনি কথা বলেছেন, এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আসলে লম্বা সময় আমাদের লাগবে। কিন্তু আমি জি। এই বিষয়টাকে এখন স্কিপ করে আমি পরে, আপনি যে প্রথমেই বলেছেন যে আপনি শিক্ষকতার পাশাপাশি ব্র্যান্ড প্রমোশনের কাজ করছেন, তো এই জায়গাটাই আমার কথা, যে ব্র্যান্ড প্রমোশনের এই জায়গাটায় কেন আসলেন? কেন এত অন্যান্য তো আরো অনেক পেশা আছে, এই পেশাটাকে কেন বেছে নিলেন? আচ্ছা, আমি এই পেশাটাকে বেছে নেওয়ার প্রধান কারণ হচ্ছে এখান থেকেও আমি অনেক ধরনের এক্সপিরিয়েন্স নিতে পারছি। আর আমি এটা আমি কিভাবে শুরু করেছি সেটা আমি আসলে বলতে চাই। 2016 17 দিকে এই সময়টাতে আমি হচ্ছে কলেজে ছিলাম, ইন্টারে পড়তাম। তো আহ, ছোটবেলা থেকে আবার মাথায় সবসময় থাকে আমি ক্রিয়েটিভ কিছু করব, বা মানে আমি এমন কিছু করব যাতে করে হচ্ছে মানুষ আমার থেকে শিখবে, বা একটা জিনিস সম্পর্কে জেনে উপকৃত হবে, বা আমার মাধ্যমে মানুষ উপকৃত হবে। এটা এরকম একটা টেন্ডেন্সি মাথায় ছিল। তো এরপরে আমি যখন 2017 সালে বা 16 সালে যখন তখন তো আসলে আমাদের নিজেদের ফোন ছিল না, আম্মুর ফোন দিয়ে যতটুকু আমরা আহ, মানে চালাতাম আর কি। তো ওই সময়টাতে দেখা যেত যে অনলাইন অনলাইন যে শপিং, সেটা মোটামুটি জনপ্রিয় হয়ে উঠছিল। তো এইভাবে আমি হচ্ছে অনলাইনে কিছু প্রোডাক্ট অর্ডার দিই। সেই প্রোডাক্টটা হচ্ছে আহ, মানে কোয়ালিটি কেমন, এটা হচ্ছে পজিটিভ কি নেগেটিভ সাইডটা তুলে ধরার জন্য আমি নিজে নিজে হচ্ছে ভিডিও করতাম, কন্টেন্ট ক্রিয়েশন করতাম। তারপর হচ্ছে নিজে থেকেই হচ্ছে আপলোড দিতাম। তো সেগুলোতে ভালোই রেসপন্স আসতো। এইভাবে করে আসলে আমার মানে ব্র্যান্ড প্রমোশনের যে প্রথম স্টেপ সেটা শুরু হয়, ব্র্যান্ড প্রমোশনে পা দিয়ে আর কি। আচ্ছা, খুব ভালো একটা বিষয় আসলে। একটা প্রোডাক্টের গুণগত মান তা যদি আমরা রিভিউ করি, তাহলে দেখা যাবে যে আরো যারা ক্রেতা থাকবে তারা সেই বিষয়টা বুঝতে পারবে, এবং সতর্ক হয়ে যাবে। প্রোডাক্টটা ভালো হলে অবশ্যই ভালো রেসপন্স পাওয়ার যোগ্যতা রাখে। তো এখানে আপনার কাছে আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্তমান সময়ে তো ব্র্যান্ড প্রমোটার শব্দটা অনেক বিতর্কিত একটা শব্দ। মানে অনেক প্রমোশন কারী যারা, মানে এক কথায় যাদেরকে প্রমোটার, ব্র্যান্ড প্রমোটার বলা হচ্ছে, অনেক প্রমোটারের সংখ্যা, মানে আহ উদ্যোক্তার থেকেও বলতে গেলে ব্র্যান্ড প্রমোটারের সংখ্যা বেশি এখন। তো এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন? আসলেই কি ব্র্যান্ড প্রমোশন করার জন্য কোনো যোগ্যতা বা কোনো অভিজ্ঞতা, এক্সট্রা কোনো কিছু ক্রিয়েটিভ কিছু নিজের মধ্যে থাকতে হয়, নাকি যে কেউই এসে ব্র্যান্ড প্রমোশন করতে পারে? না, না, অবশ্যই কিছু যোগ্যতা তো থাকা লাগবেই। আমার কাছে মনে হয় একজন ব্র্যান্ড প্রমোটার ফোকাস করবে হচ্ছে তার প্রোডাক্টের উপর। ঠিক আছে? প্রোডাক্টের ভালো খারাপ গুণগত মান, তার পাশাপাশি ব্যবহারের ইনগ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে কিভাবে ব্যবহার করতে হবে, এই সবকিছু। এখন এই সবকিছু একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা, ইনফরমেশন মানুষের সামনে তুলে ধরা, এগুলোর জন্য কিন্তু আসলে একটা যোগ্যতার দরকার হয়। কিছু পেজ ওনারা সবসময় হচ্ছে চায় যে মানে ফলোয়ার্স যাদের ভালো তাদেরকে দিয়ে হচ্ছে আমরা প্রমোশন করাবো। এখন ফলোয়ার্স মানে ভালো হলেই যে আসলে তারা ব্র্যান্ড প্রমোশনের জন্য যোগ্য, এটা আসলে আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে যে ফলোয়ার্স তো যে কোনো ভাবেই আসলে এখনকার যে অনলাইন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে মানে বেশিরভাগ হচ্ছে নেগেটিভ ভাবেই হচ্ছে মানুষ মানুষকে ভাইরাল করার চেষ্টা করছে, ভিউজ কামাচ্ছে, এভাবে ফলোয়ার্স হচ্ছে। তারপর তো আমার কাছে মনে হয় যে একজন ব্র্যান্ড প্রমোটার হওয়ার জন্য অবশ্যই কিছু না কিছু যোগ্যতা
মানে যে যোগ্যতাগুলো থাকা উচিত সেগুলো নিয়েই তারা হচ্ছে সামনে অগ্রসর হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু। আপনি নিজেই বললেন যে ফলোয়ার্স বিষয়টা অনেক ব্র্যান্ড অনার যারা থাকেন তারা গুরুত্ব দেন। তো এই জায়গাটায় আপনি নিজেই কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছেন যে বর্তমান সময়ে অনেক নেগেটিভ ভাবেও মানুষ তাদের ফলোয়ার সংখ্যা বাড়াচ্ছে। তো এই যে যারা নেগেটিভ ভাবেই বলি বা যে কোনো ভাবেই হোক তারা তাদের ফলোয়ার সংখ্যা আম, একটা লেভেল পর্যন্ত নিয়ে গিয়েছেন, তো তাদেরকে দিয়ে যারা যে সকল ব্র্যান্ড ওনাররা ব্র্যান্ড প্রমোশন করাচ্ছেন, তো সেই জায়গা থেকে কি আসলে পজিটিভ এবং নেগেটিভ দুটো বিষয় একটু আপনি আমাদেরকে বলবেন? যে ধরেন আমি কোনো নেগেটিভ ভাবে ভাইরাল হওয়া কাউকে দিয়ে আমি আমার প্রোডাক্ট প্রমোশন করালাম, তো সেই প্রোডাক্টটাকে আসলে রুচিশীল মানুষ যারা আছেন বা যারা মানে যেহেতু সে নেগেটিভ ভাবে ভাইরাল, তো ভদ্র সমাজের মানুষ যারা আছেন তারা কি সেই প্রোডাক্টটা বা সেই ব্র্যান্ড অনারকে কি আসলে পজিটিভ ভাবে নিবেন? অবশ্যই না, তারা হচ্ছে এই জন্যই তো আসলে মানুষ বিতর্কিত যে ভিডিওগুলো বা যে মানুষগুলো থাকে যাদেরকে দিয়ে প্রমোশন করানো হচ্ছে, তাদেরকে হচ্ছে আমি যতদূর দেখি কমেন্ট সেকশনে বা হচ্ছে পোস্টের মাধ্যমে কিন্তু মানুষ বয়কট করে। কারণ হচ্ছে এইসব মানুষ সমাজে কিন্তু নেগেটিভিটি ছড়াচ্ছে। তো তাদের দ্বারা যদি একটা প্রোডাক্টকে প্রমোট করা হয়, অবশ্যই সেটা মানে সেই মানুষটাকে আরো বেশি প্রাধান্য দেওয়া যে না, এই ধরনের মানুষের বা এই ধরনের মানুষের যে কার্যক্রম সেগুলো হচ্ছে আমরা সমাজে নর্মালাইজ করছি বা মেনে নিচ্ছি। এই জন্য আমার মনে হয় যে মানে আমার কাছে মনে হয় যে 80%ই এটার যে নেগেটিভ সাইডটা সেটা ফুটে ওঠে। বা কেউ হয়তো অনেক নিতে ধন্যবাদ। পারে, 20%-এর মধ্যে নিতে পারে এরকম। না, আজকাল তো অনলাইনে সবসময় আমরা দেখতে পাচ্ছি যে টিকটক থেকে উঠে আসছে বা আম, মোটামুটি একটা ফল যে কোনো ভাবে তারা ফ্যান ফলোয়ারের একটা বেস তৈরি করতে পেরেছে, তাদেরকে দিয়ে উদ্যোক্তারা হচ্ছে তাদের প্রোডাক্ট প্রমোশন করাচ্ছে। এর মধ্যে অনেকের উচ্চারণ সমস্যা, অনেকের উপস্থাপনের সমস্যা, কেউ বা মানে প্রোডাক্টের ডিটেলস কি বা একই ব্র্যান্ড প্রমোটার দেখা যাচ্ছে একই টাইপের অনেক কোম্পানির প্রোডাক্ট প্রমোশন করছে। এই জায়গাটা আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা নির্দিষ্ট একটা সমাজ এখান থেকে দূরে সরে যাচ্ছে। তো আপনি যেহেতু ব্র্যান্ড প্রমোশন করছেন, আমি আপনার কাছে আর একটা বিষয় জানতে চাচ্ছি যে আমাদের অবশ্যই সকল প্রোডাক্টের গুরুত্ব সমান, কিন্তু কিছু কিছু প্রোডাক্টের তো ক্ষতিকারক কিছু দিক থেকে থাকে। তো সেই জায়গা থেকে আপনার কাছে যদি এমন কোনো প্রোডাক্টের অফার আসে যেটা আসলে ভালো রিভিউ না, যেটা আপনি ইউজ করেছেন বা আপনি দেখছেন যেটা রিভিউ ভালো না, সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেন? আপনি কি তাদের সঙ্গে পজিটিভ ভাবে কাজ করে যান নাকি সেটা ইগনোর করেন? আচ্ছা, আমি কিন্তু বেসিক্যালি আমার কাছে যখন প্রোডাক্টের প্রমোশনের জন্য অফার আসে তখন কিন্তু আমি প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে আগে জেনে নেই। আমি খুব বেছে বেছে কাজ করি, ঠিক আছে? এমন না যে আমি হচ্ছে আমাকে রেমুনারেশন অনেক বেশি দিবে, আমি আসলে রেমুনারেশন দেখে কাজ করি না। আহ, নতুন পুরাতন সব পেজের সাথে আমি কাজ করি। পুরাতন পেজকে যেমন আমি ইম্পর্টেন্স দেই সেরকম ভাবে আমি নতুন পেজকেও আমি ইম্পর্টেন্স দেই। তো আমার কথা হচ্ছে যে যেটা হচ্ছে আমি শুরু থেকেই কিন্তু মানুষের আহ, আহ, উপকারের কথা ভেবে আসছি, ঠিক আছে? আমি এই প্ল্যাটফর্মে নেমেছি মানুষের উপকার করব, আমার ভিডিও থ্রু মানুষ হচ্ছে উপকৃত হবে। তো এই বিষয়টা আমার মাথায় রেখে আমি সবসময় চেষ্টা করি যে যে প্রোডাক্টটা মানে আমি নিজেই, ঠিক আছে, পার্সোনালি ইউজ করতে পারবো সেই প্রোডাক্টটাই আমি সবাইকে সাজেস্ট করব। আচ্ছা, এটা খুব ভালো একটা বিষয় আছে, কারণ অনেকে দেখা যাচ্ছে রেমুনেশনের জন্যই এমন এমন প্রোডাক্টের রিভিউ করছে যেটা দেখে অন্য ক্রেতারা আসলে ভোগান্তির শিকার হচ্ছে। তো এই জায়গাটায় আপনি একটা রেমুনেশনের কথা যেখানে তুললেন, আমি সেখানে একটু জানতে চাচ্ছি যে আমরা অনেক জায়গায় দেখতে পাই যে ফ্রি প্রমোশন বা পিয়ার প্রমোশন, এই বিষয়গুলো একটু যদি বলতেন যে আসলে কি ফ্রি প্রমোশনের গুরুত্ব কতটুকু, বা আমরা যখন রেমুনেশন নিচ্ছি সেই রেমুনেশন দেখা যাচ্ছে কেউ রেমুনেশন নিচ্ছে একটা 2 মিনিটের ভিডিওর জন্য 10,000 টাকা, কেউ বা সেটা 1,000 টাকা, কেউ বা সেটা 300 টাকাতেও করে দিচ্ছে। তো এই যে যে মানে অ্যামাউন্টের যে একটা ভেদাভেদ, এই ভেদাভেদ আসলে মানে প্রকৃত যারা ব্র্যান্ড প্রমোটার তারা কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা এবং এটার কি একটা লিমিটেশনের মধ্যে আসলে আসা উচিত কিনা?
আসলে যাদের হচ্ছে ফেস ভ্যালিউ আছে, হ্যাঁ, কেউ হচ্ছে কাজ করতে করতে তাদের ফেস ভ্যালিউটা ক্রিয়েট করেছে, আর হচ্ছে কেউ আছে মানে ভাইরাল হয়ে ভাবে ফেস ভ্যালিউটা ক্রিয়েট করেছে। তো আমার মতে যারা হচ্ছে কাজ করে করে ফেস ভ্যালিউটা ক্রিয়েট করেছে, যাদের কাজের কোয়ালিটি ভালো, যারা হচ্ছে খুবই প্রফেশনাল ভাবে যেমন ব্র্যান্ড প্রমোশন করার জন্য তো অনেক ধরনের আপনার সেট আপ করা লাগে, তারপর হচ্ছে স্টেপ নেওয়া লাগে, তার মানে প্রিপেয়ার হওয়া লাগে, প্রিপেয়ার করে তারপর হচ্ছে সেভাবে ইয়ে করা। মানে তাদের কষ্টের বিনিময়ে যে রেমুনারেশনটা নিলে হচ্ছে তাদের কষ্ট লাঘব হবে, তার পাশাপাশি হচ্ছে মানুষও মানে উপকৃত হবে, এরকম একটা লিমিটেড অ্যামাউন্টের মধ্যে রেমুনারেশন নেওয়াটা আমার কাছে উচিত বলে মনে হয়। আর যারা কিনা হচ্ছে মানে এই যে রেমুনারেশনের ব্যাপারটা যারা হচ্ছে অনেক বেশি চার্জ করছে, তারা হচ্ছে আহ দেখা গেছে ভাইরাল বা টিকটক থেকে কোনোভাবে তারা হচ্ছে ভাইরাল হয়েছে, তাদের মাধ্যমে আসলে নেওয়া হয়। প্রকৃত ব্র্যান্ড প্রমোটাররা হচ্ছে তাদের যে কাজের কোয়ালিটি সেটার উপর ডিপেন্ড করে, এবং হচ্ছে তাদের ফেস ভ্যালিউ, ফলোয়ার্স সবকিছুর উপর ডিপেন্ড করে হচ্ছে একটা রেমুনারেশন চায়। হ্যাঁ, এইভাবে আসলে আমি দেখছি যে আমরা যারা হচ্ছে রিয়েল ব্র্যান্ড প্রমোটাররা আছি, তারা হচ্ছে মোটামুটি ভালোই এখন বৈষম্যের শিকার হচ্ছে। কারণ ব্র্যান্ড ওনাররা বারবার মানে ম্যাক্সিমাম যারা পোস্ট করে বা পিআর পাঠাতে চায়, ঠিক আছে, তারা বারবার হচ্ছে পেজের কয়টা ফলোয়ার্স আছে সেটা জিজ্ঞেস করে। আমি ম্যাক্সিমাম টাইমে আমাকে প্রশ্ন করা হয়েছে, সবার আগে প্রশ্ন করা হয়েছে পেজের ফলোয়ার্স কত, ঠিক আছে। আবার কেউ কেউ হচ্ছে আমার যে ভিডিওর কোয়ালিটি, অন্যান্য পেজের যে ভিডিও আমি করেছি সেগুলো দেখে আমাকে প্রোডাক্ট পাঠাচ্ছে, ঠিক আছে। তো এই যে ফ্রি প্রমোশনের কথা যেটা বলা হচ্ছে, ফ্রি প্রমোশন তারাই করছে যারা যারা কিনা হচ্ছে এখন মাত্র ব্র্যান্ড প্রমোশনে যোগ দিচ্ছে। আর অনেক বেশি ব্র্যান্ড প্রমোটার দেখে তারাও হচ্ছে আরো বেশি মানে ইন্সপায়ার হয়ে তারা 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 মনে করছে ব্র্যান্ড প্রমোটার মানে যে কেউ ব্র্যান্ড প্রমোটার হতে পারে, ঠিক আছে। তো এরকম চিন্তা করে তারা হচ্ছে শুরু করে দিচ্ছে। তো তারাই মূলত বলছে যে ফ্রিতে আমি করে দিব, ফ্রিতে পিআর, মানে পিআর বলতে প্রোডাক্ট রিভিউ আর কি, ফ্রিতে আমি প্রোডাক্ট রিভিউ করে দিব। আবার যে প্রোডাক্ট আমি গিফট নিচ্ছি, হ্যাঁ, যে প্রোডাক্টের ভিডিও করছি সেটা আমি আবার সেন্ড করে দিব, ঠিক আছে। তারা হচ্ছে কোনো প্রকার মানে চার্জ, রেমুনারেশন বা গিফট ছাড়াই হচ্ছে তারা ভিডিও করার জন্য এইরকম বলছে। তার একটাই কারণ হচ্ছে তারা মানে নতুন নতুন ব্র্যান্ড প্রমোশনে যোগ দিয়েছে, তাদের যে এক্সপিরিয়েন্স সেটা তারা তাদের হচ্ছে আহ, ফেস ভ্যালুটা বাড়াতে চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফেস ভ্যালিউ বাড়াতে চাচ্ছে। হ্যাঁ, এখানে আমার কাছে একটা মানে বিষয় মনে হচ্ছে যে আমি আমার হয়তো আহ, উপস্থাপন ভঙ্গিটা সুন্দর আছে, আমি হয়তো শুদ্ধভাবে কথা বলতে পারি, বা আমার সেট আপটা সুন্দর আছে, কিন্তু আমার হয়তো ফলোয়ার সংখ্যা কম, যে কারণে আমাকে মানে ওনার যারা আছেন তারা আমাকে কাজ দিতে আগ্রহী না। সেই জায়গায় আমি যদি ওই 300-500 টাকা চার্জ না করে ফ্রি রিভিউটা করে দেই, সেটাই মনে হয়, আমার কাছে মনে হয় যে সেটা বেটার। আপনি কি বলবেন? আপনি যেহেতু এই প্রফেশনে আছেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি হ্যাঁ আপনার হ্যাঁ, কাছে কি মনে হয় যে এই 300-500 টাকার রেমুনেশন নেওয়ার থেকে তো ফ্রি কাজ করাটাই বেটার। নিজের ফেস ভ্যালু তৈরি হবে এবং আরেকজনের উপকারও হবে। ডেফিনেটলি আপু, আমি নিজেও অনেক যখন হচ্ছে ধন্যবাদ। হ্যাঁ, আমি জি নিজেও বলেন। যখন হ্যাঁ, আমি নিজেও যখন প্রমোশনটা শুরু করি, আমি একটু অ্যাড করতে চাই। আমি মানে আপনাদের বলেছিলাম যে আমি 16-17 সাল থেকে শুরু করি এই যে পিআর রিভিউ বলেন বা কন্টেন্ট ক্রিয়েশন বলেন বা কোনো ব্র্যান্ডের যে প্রমোশন করা সেটা, ঠিক আছে। তো সেই সময়টাতে আমি মানে সেই সময়টাতে এই যে ব্র্যান্ড প্রমোশন জিনিসটা অতটা বেশি ট্রেন্ডে ছিল না। তো সেই সময়টাতে কিন্তু আমাকে আমার ফলোয়ার্স দেখেনি, ঠিক আছে। ব্র্যান্ড ওনাররা আমার ফলোয়ার্স দেখেনি, তারা হচ্ছে আমার যে প্রোডাক্ট প্রোডাক্টের যে ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্টের যে ইনফরমেশন আমি যেভাবে স্টেপ বাই স্টেপ মানুষের সামনে তুলে ধরছি, সেটা দেখেই কিন্তু আলহামদুলিল্লাহ আমার ওই সময়টাতে অনেক বেশি, অনেক ভালো ভালো যে ব্র্যান্ড গুলো আছে তাদের ওনাররা আমার সাথে কন্ট্যাক্ট করেছে।
সে সময়টাতেও কিন্তু আমার অতটা মানে ফেস ভ্যালিউ ছিল না। হ্যাঁ, তো মোটামুটি 16-17 পর্যন্ত আমি এই কাজটা করার পরে আমার হচ্ছে যেহেতু পড়াশোনা নিয়ে বিজি হয়ে যায়, তো টুকটাক মাঝে মধ্যে আসলে তখন আমি আমার জন্য মানে পার্সোনালি আমি কোনো পেজও খুলিনি বা হচ্ছে সেভাবে কোনো আমি অ্যারেঞ্জমেন্টও করতাম না। আমি আমার আইডিতে যে কয়জন ফ্রেন্ডস ছিল তাদের সাথে হচ্ছে শেয়ার করতাম, আবার হচ্ছে গ্রুপে রিভিউ গুলো শেয়ার করে দিতাম। আমি মানে সেটাই আমার কনসেপ্ট ওরকম ছিল না যে আমি কোনো কিছু পাওয়ার জন্য রেমুনারেশন বা গিফট পাওয়ার জন্য আসলে এগুলা রিভিউ শেয়ার করছি। তো এরপরে আমার মাঝখান দিয়ে হচ্ছে পড়াশোনা নিয়ে যখন বিজি হয়ে যাই ওই সময়টাতে আমার আসলে এই কন্টেন্ট ক্রিয়েশন বলেন আর হচ্ছে প্রমোশনের যে কাজটা সেটা হচ্ছে অনেকটাই বাধাগ্রস্ত হয় বা বন্ধ থাকে। হ্যাঁ, তো মানে অনেক বন্ধ ছিল একদম। জি, জি, একদমই বন্ধ ছিল। আবার মাঝে, মাঝে কিন্তু হুটহাট করে ওই আগের ভিডিওগুলো দেখে মানুষজন আমাকে নক দিত। ওনারা নক দিত বা হচ্ছে আ প তাদের হচ্ছে প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য নক দিত। তো ১টা ২টা করতাম এরকম করে, মানে আমি কন্টিনিউ মানে কন্টিনিউয়াসলি যে কাজ করার যে জিনিসটা সেটা হচ্ছে আমি তখন কন্টিনিউ করতে পারিনি। হুম? তো এরপরে আমি এখন যেহেতু আমার গ্রাজুয়েশন কমপ্লিট, আমি এখন মোটামুটি ফ্রি আছি। আবার হচ্ছে আহ, আহ, আশেপাশের যে মানুষজনকে দেখছি খুব সুন্দর করে ক্রিয়েটিভিটি দিয়ে খুব সুন্দর করে কিন্তু প্রোডাক্ট রিভিউ করছে। তো তখন আমার আবার মনে হলো যে না, আমি আমার কাছে তো আসলে মানে এখন ভালো একটা সুযোগ আছে। আমি আমার যে আগে যেভাবে আমি আমার প্রোডাক্ট গুলোকে রিভিউ করতাম, আর এখন তো আরো মানে আমার জন্য আরো বেশি আহ, কি বলবো সুযোগ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে পড়াশোনা শেষ, তারপর হচ্ছে ফ্রি টাইম আমি স্পেন্ড করছি, তারপর হচ্ছে আবার হচ্ছে আমার প্রিভিয়াস যে অভিজ্ঞতা প্রোডাক্ট নিয়ে সেটাও আছে। তো ভাবলাম যে আমি আবার শুরু করে দেই। হ্যাঁ, তো এরপরে আমি একটা নতুন করে পেজ খুলি, তারপর হচ্ছে নতুন করে ব্র্যান্ড প্রমোশনের জন্য আইডি খুলি। হ্যাঁ, পেজ খুলি আর আইডিটা হচ্ছে আমার মানে সব দু হাজার সেটআপটা ষোলো আবার নতুন করে তৈরি করেন। আবার নতুন করে তৈরি করি। আর হ্যাঁ, আমার আইডিটাও হচ্ছে 2016-17 সালে ছিল। তবে মানে যেহেতু একটা পেজের রিচটাকে ধরে রাখার জন্য কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তে হয়, কিন্তু আমি সেই আইডি মানে আইডি তখন তো আমার ব্যবহার করা হতো না। তো যার কারণে আসলে মানে রিচ ডাউন হয়ে যায়। তো এরপরে আমি যখন এই 2025 সালে মোটামুটি আহ বেশি দিন কিন্তু হয়নি, আহ জুলাই মাস ধরেন, জুলাই মাস থেকে আমি একদম কন্টিনিউয়াসলি কাজটা শুরু করি। তো জুলাই মাস থেকে আমি শুরু থেকেই আমি আস্তে আস্তে হচ্ছে আমার যে প্রিভিয়াস কিছু রিভিউ, যদিও সেগুলোর মানে ভিডিও কোয়ালিটি অতটা ভালো না, তবুও হচ্ছে সেগুলো দিয়ে আমি চেষ্টা করি হচ্ছে ব্র্যান্ড ওনারদের কনভিন্স করার, এবং হচ্ছে প্রথম দিকটায় আমি হচ্ছে ফ্রিতেই আমি আমার যে কন্টেন্ট বা প্রমোশনের কাজ সেটা আমি চালিয়ে যাই। আর আলহামদুলিল্লাহ মানে ফ্রি ব্র্যান্ড ওনাররা প্রমোশনের কিন্তু কাজগুলো আপনি করেন। করে না করেছিলাম, মানে এখন হচ্ছে আমাকে মানুষ আমাকে নিজে থেকেই জিজ্ঞেস করে যে আপনি রেমুনারেশন কত নিবেন বা কিরকম চার্জ করেন আমার ভিডিও গুলা দেখি। হ্যাঁ, তো আমি ফ্রিতে হচ্ছে 2 থেকে 3টা কাজ করেছি। হ্যাঁ, এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার কাছে হচ্ছে গিফট এবং হচ্ছে রেমুনারেশন সহ আমার কাছে পার্সেল চলে আসে। আচ্ছা, খুব ভালো। মানে আপনার সাথে কথা বলে এটা মনে হলো যে আসলে যদি নিজের কোয়ালিটি থাকে তাহলে হচ্ছে কোয়ান্টিটির দিকে তাকাতে হয় না। কোয়ালিটি দিয়েই হচ্ছে কাজটাকে এবং নিজের ভ্যালুটাকে ধরে রাখা যায়। আর উম, আরেকটা বিষয় যেটা যে যদিও এটা আমাদের দুজনের কথার মধ্যে অনেকবারই উঠে এসেছে যে অনেকেই হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে খোলামেলা পোশাক, অনেক বেশি সাজগোজকে অ্যালাউ করছেন এবং এগুলো তারা উল্লেখ করছেন। তারা হচ্ছে চেহারার মানে বাহ্যিক চেহারাটাকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। আপনার কাছে কি মনে হয় অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে কি আসলেই বাহ্যিক সৌন্দর্যটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হতে পারে?
আচ্ছা, আমার কাছে মনে হয় না যে একটা ব্র্যান্ড মানে কি, একটা ব্র্যান্ডকে কিভাবে আমরা আপহোল্ড করব, কিভাবে আমরা মানুষের কাছে তুলে ধরবো তার প্রোডাক্টের মাধ্যমে। তাহলে মানুষের মেইন ফোকাসটা তো আসলে আমাদের নিজের চেহারা বা শারীরিক গঠনের উপরে না দিয়ে আমাদের উচিত যে মানে যে মেইন ফোকাসটা সেটা হচ্ছে প্রোডাক্টের উপরে রাখা। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে যারা কিনা ফেস অথবা আম, মানে খোলামেলা পোশাক পরে আহ, উম, আহ, আহ, আকর্ষণ মানে ক্যাচ করতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যে মানে প্রোডাক্টের আসলে থেকে নিজেকে বেশি উপস্থাপন করছে নি তারা। হ্যাঁ, উপস্থাপন করছে। মানুষও কিন্তু সেটা বুঝতে পারছে। ঠিক আছে? মানে একটা কাজ করব, আমি যদি সেখানে এত বেশি নেগেটিভ কমেন্ট পাই বা আ আ মানে আমার চিন্তাটাই থাকে যে আমি এমন কাজ করব যাতে মানুষ আমাকে সম্মানের চোখে দেখে। ঠিক আছে? তো এরকম খোলামেলা পোশাকে আসলে মানুষজন আ উম প্রোডাক্ট পারচেজ করে কিনা জানি না। আর এখন তো অবশ্য অনেক ফেক আইডিরও আবির্ভাব হয়েছে। এই ফেক আইডির মাধ্যমে কিন্তু আবার হ্যারাসমেন্টেরও অনেক শিকার হচ্ছে। তাই আমি বলবো যতটা সম্ভব ব্র্যান্ড প্রমোশনের সময় ব্র্যান্ডের যে প্রোডাক্ট সেটার উপরে ফোকাস রাখা। আর এখন পর্যন্ত আমি যতগুলো ব্র্যান্ড ওনারের সাথে কাজ করেছি তারা কিন্তু একদম এই বিষয়ে একদম সাপোর্টিভ। আর তারা কিন্তু অনেক বড় বড় পেজেরই ওনার, ব্র্যান্ডের ওনার, পেজের ওনার, তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে মানে তাদের প্রোডাক্টটা মানুষের সামনে যাতে ফোকাস হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু। আপনার কাছে আসলে আপনার দুটোই পেশা খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানিত পেশা। আপনি খুব সুন্দরভাবে দুটো পেশা সম্পর্কে আমাদেরকে বললেন। তো আপনি আমাদের এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা তো যখন এইটা অনুষ্ঠানটা প্রচার হবে তখন অবশ্যই অনেক উদ্যোক্তা এবং অনেক ব্র্যান্ড প্রমোটার দুই পক্ষের লোকজনই দেখবে, সাধারণ দর্শকরা তো অবশ্যই দেখবে। তো তাদের সকলের উদ্দেশ্যে আপনার ছোট করে কোনো কিছু বলার থাকলে একটু বলবেন। ব্র্যান্ড ওনারদের বলবো, যারা হচ্ছেন আপনারা আপনাদের প্রোডাক্টকে প্রমোশন করাতে চান, আপনারা আগে আপনাদের প্রোডাক্টকে মানে আপনার প্রোডাক্ট সম্পর্কে 100% আত্মবিশ্বাসী হতে হবে, যাতে করে এই প্রোডাক্ট আপনার যারা ব্যবহার করবে বা কাস্টমাররা যারা নিবে তারা যাতে প্রতারিত না হয়, তারা তাদের তাদের যাতে কোনো ক্ষতি না হয়, মানে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। হ্যাঁ, আর হচ্ছে সবসময় চেষ্টা করবেন যাতে করে নেগেটিভ পজিটিভ অ্যাকচুয়াল যে রিভিউ ব্র্যান্ড প্রমোটাররা যখন প্রমোট করে সে সময়টাতে ম্যাক্সিমাম ব্র্যান্ড ওনারদেরই রিকোয়ারমেন্ট থাকে যে তারা যেমন করে স্ক্রিপ্ট দিবে, যেমন করে বলবে, সবকিছু হচ্ছে পজিটিভলি বলতেই হবে, এরকম করে একটা বাঁধা ধরা কথা তারা মানে স্ক্রিপ্ট তারা দিয়ে দেয় বা তাদের হচ্ছে ইনস্ট্রাকশন থাকে। তো আমার কাছে মনে হয় এই যে এই জিনিসটা থেকে আপনারা একটু বাইরে আসেন। বাইরে এসে আপনারা হচ্ছে আপনাদের প্রোডাক্টের প্রতি নজর দেন, প্রোডাক্টটা কিভাবে আপনার কাজে লাগবে, মানে মানুষের কাজে লাগবে, মানুষের উপকার করবে। তারপর হচ্ছে আহ, উম, মানুষ আসলে যারা কাস্টমার বা ক্রেতা তাদের রিভিউর মাধ্যমেই কিন্তু অন্যান্য যারা প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড, কিনতে ইন্টারেস্টেড, তারা কিন্তু মানে কাস্টমার আরো বেশি পাবেন আপনারা। আর ব্র্যান্ড প্রমোটার যারা আছেন, যারা হচ্ছে এটাকে পেশা হিসেবে নিতে চাচ্ছেন বা নতুন যারা যুক্ত হতে চাচ্ছেন, তাদের জন্য আমার একটাই কথা থাকবে, আপনারা প্রথমেই রেমুনারেশন দেখে বা হচ্ছে অনেকে থাকে ফেকারি দিয়ে তাদেরকে বেশি টার্গেট করা হয় যে মানে এত এত রেমুনারেশন দিব, আপনি কি কাজটা করবেন। তো তারা যখন ইনবক্সে যায় তারা কিন্তু হ্যারাসমেন্টের শিকার হয়। তারপর হচ্ছে ভুলে মানে তাদের আহ, না জানা মানে বুঝতে না পারার কারণে বা না জানার কারণে তারা হচ্ছে ফেক আইডি কে তাদের যে পার্সোনাল যে ছবি, হ্যাঁ, সেগুলো দিয়ে বসে। তো তো আমার কাছে এটাই মানে রিকোয়েস্ট থাকবে, যারা হচ্ছে নতুন নতুন ব্র্যান্ড প্রমোশনের সাথে যুক্ত হতে চান তারা আগে হচ্ছে অন্যান্য যে অভিজ্ঞতা সম্পন্ন যে ব্র্যান্ড প্রমোটার আছেন তাদের ভিডিও দেখবেন, তারা কিভাবে ভিডিও করছে, কিভাবে এডিট করছে, কিভাবে ক্যামেরা অ্যাঙ্গেল নিচ্ছে, তারপর হচ্ছে কিভাবে সেট আপ, কোন সেট আপে রাখছে, কেমন সেট আপে রাখছে, তারপর হচ্ছে কিভাবে কথা বলছে, কিভাবে তারা উচ্চারণ করছে, উচ্চারণ, তারপর হচ্ছে যে কথা বলার স্টাইলটা, এটা কিন্তু অনেক
বেশি ইম্পর্টেন্ট। প্রায় এখনো দেখি যে অনেক যে ফলোয়ার্স থাকে যে ব্র্যান্ড প্রমোটারদের বা হচ্ছে যারা হচ্ছে মানে অভিজ্ঞতা নিয়ে আসছেন, 4-5 বছর ধরে কাজ করছেন বা কিংবা 7-8 বছর ধরে কাজ করছেন, তাদেরও কিন্তু আমি মাঝে মাঝে দেখি তাদের যে কোনো শব্দ উচ্চারণ ঠিক আছে সেটা কিন্তু তারা ঠিকঠাক ভাবে করছে না। তারা হচ্ছে কাজ নিচ্ছে, কিন্তু তারা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় তারা হচ্ছে প্রপারলি সেটার মধ্যে 100% দিচ্ছে না। প্রত্যেকটা কাজেই কিন্তু আপনার 100% দেওয়া উচিত। সে প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের নাম কি, কিভাবে মানে প্রোনাউন্স করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, সবকিছুই কিন্তু জেনে তারপরে হচ্ছে একটা প্রোডাক্টের কন্টেন্ট তৈরি করা উচিত। আপনি একসাথে এতগুলো কাজ না নিয়ে আপনি হচ্ছে আস্তে আস্তে আপনার স্কিলটাকে ডেভেলপ করেন, প্রত্যেকটা ভিডিওকে কোয়ালিটিফুল বানান। এইভাবে হচ্ছে যদি চলতে পারেন তাহলে আশা করব ভবিষ্যতে হচ্ছে তারা কিন্তু আরো বড় লেভেলে যেতে পারবে। এটাই ছিল আমার তাদের প্রতি বক্তব্য। অনেক ধন্যবাদ আপু। আপনি আসলে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ব্র্যান্ড ওনার এবং ব্র্যান্ড প্রমোটার দুই পক্ষেরই আসলে বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। তো ফারিয়া আপু, আপনি আপনার ব্যস্ততার মধ্যে থেকে যে আমাদের রোজকার বন্ধনকে সময় দিলেন এবং দুটো সেক্টর নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। হয়তো এই দুটো সেক্টরে আসলে বলার মতো এবং জানার মতো আরো অনেক কথা আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের হয়তো সেই কথাগুলো বলা হয়ে ওঠেনি। আমরা আবার হয়তো কখন আপনার সাথে কথা বলবো এবং আমাদের স্পেসিফিক বিষয়গুলো নিয়ে আপনার সাথে আমরা প্রশ্ন উত্তর রাখবো। তো ততদিন পর্যন্ত আমি অবশ্যই চাইবো আপনি আজকে যে অবস্থানে আছেন সেখান থেকে আরো অনেক দূর এগিয়ে যান এবং এই সততার সাথে সফলতার সাথে আপনি সামনে এগিয়ে যান। আপনাকে রোজকার খবরে এই বিশেষ আয়োজন রোজকারের বন্ধনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু। আপনাকে অনেক ধন্যবাদ। আমার পরিচয়, আমার যে চিন্তাধারা সেটা হচ্ছে এই সুন্দর আয়োজনের মাধ্যমে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি বলবো যে এইভাবে যদি মানুষ আমাদের যে চিন্তাধারা বা অভিজ্ঞতাগুলো সম্পর্কে জানতে পারে তাহলে তাদেরও আশা করি কিছু না কিছু অভিজ্ঞতা হবে বা শিখতে পারবে। ধন্যবাদ জানাচ্ছি। আজকের রোজকার বন্ধনের বিশেষ অতিথি ছিলেন আমাদের দুটো পেশার সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত ফারিয়া তাসনিম আপু। আপু যেমন শিক্ষকতা পেশাকে রিপ্রেজেন্ট করছেন, একই সাথে হচ্ছে তিনি ব্র্যান্ড প্রমোশনের কাজ করে যাচ্ছেন। যদিও ব্র্যান্ড প্রমোশন সেক্টরটা আম, অনেকেই করছেন, এই সেক্টরে অনেকে এগিয়ে আসছেন, কিন্তু আপুর কাছ থেকে আমরা ছোটখাটো অনেক বিষয় সম্পর্কে জানতে পারলাম, আপুর অভিজ্ঞতাগুলো জানতে পারলাম। এই অভিজ্ঞতা থেকে আশা করব যারা উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রমোটার রয়েছেন তাদের দুই পক্ষেরই অনেক কিছু জানার এবং বোঝার আছে। এবং আপু খুব পজিটিভলি অনেক কথা আমাদের সাথে শেয়ার করেছেন, তার অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা চেষ্টা করব তার এই পজিটিভ বিষয়গুলোকে এবং তার অভিজ্ঞতা থেকে নিজেদের জীবনে যেন আমরা এই মানে পজিটিভ কথাগুলোকে ফুটিয়ে তুলতে পারি এবং ব্র্যান্ড প্রমোশন আর উদ্যোক্তা যারা রয়েছেন তারা দুজনেই যেন উপকৃত হতে পারি, সেই চেষ্টায় আমাদের থাকবে। অপরদিকে তা খুবই সম্মানিত একটা পেশা শিক্ষকতা, সেখানেও তিনি কাজ করে যাচ্ছেন, একটা কোচিং সেন্টারের সাথে রয়েছেন। যদিও আপু মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, তার চাকরি জীবন বলি বা তার ব্যবসায়িক যেটাই তিনি হয়তো সামনে সেই জীবনে যাবেন, কিন্তু তার আগে যে এই যে সময়টা তিনি বসে না থেকে তিনি কোচিং সেন্টারের শিক্ষকতা করছেন, এই বিষয়টাও কিন্তু অনেক বড়। অনেকেই হয়তো ভাবতে পারেন যে আম, শিক্ষকতা তেমন কোনো কিছুই না। এটা আমি আমাদের বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, যারা কোচিং এ স্টুডেন্টরা বিশেষ করে কাজ করেন তাদেরকে অনেকটাই খুব ছোট করে মানে পিচি পিচি একটা শব্দ ব্যবহার করা হয়। তো সেই জায়গা থেকে আপু কিন্তু আপুর অনেক অভিজ্ঞতা এবং যে বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই জায়গাটায় যে আপু যে কথাগুলো বলেছেন, আমাদের যারা শিক্ষক রয়েছেন, সম্মানিত শিক্ষক মন্ডলী এবং অভিভাবক দুই পক্ষেরই অনেক কিছু শেখার, জানার এবং বোঝার রয়েছে। আশা করি আমরা আপুর কথাগুলো থেকে পজিটিভ বিষয়গুলো নিজেদের মধ্যে ধারণ করব এবং সেইভাবে আমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করব। তো আজকে আমরা ফারিয়া তাসনিম আপুকে স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছি যে তিনি অনেক সুন্দর করে এই বিষয় দুটোই আমাদের মাঝে তুলে ধরেছেন। আপুর সাথে কথা বলে আমরা বুঝলাম যে আসলে কোয়ান্টিটি নয়, কোয়ালিটিটাই মেইন।
আর যেকোনো বিষয়ে হচ্ছে আমরা যদি একটু পজিটিভ ধারণা রাখতে পারি, আমরা যদি একটু নিজে বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে চলতে পারি, তাহলে আমরা আসলে প্রতারণা থেকে দূরে থাকতে পারবো এবং নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্টেটিভ করতে পারবো। আমরা আমাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই ভালো কোনো কিছুর সাথে থাকবো, ভালো কিছু গ্রহণ করার চেষ্টা করব। ইনশাল্লাহ পরের পর্বে আবার আমরা নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো স্বপ্নবাজ মানুষের সাথে, নতুন কোনো আলোকিত মানুষের সাথে কথা বলার সুযোগ পাবো, আপনাদের সামনে তাকে নিয়ে আসবো। এবং ততদিন পর্যন্ত অবশ্যই আপনারা রোজকার খবরের সাথে থাকবেন। রোজকার বন্ধন প্রতি শনিবার ঠিক রাত 8টায় আমাদের ফেসবুক পেজে প্রচারিত হচ্ছে, আপনারা অবশ্যই চোখ রাখবেন। একই সাথে আমাদের ইউটিউব এবং ওয়েবসাইটেও চোখ রাখবেন। আর অবশ্যই আমাদের প্রতিদিনের এই যে ছোট ছোট বন্ধন, এই বন্ধন থেকেই যেন আমরা বড় স্বপ্ন তৈরি করতে পারি, সেই স্বপ্নই যেন হয়ে উঠতে পারে আমাদের আগামী প্রজন্মের সব থেকে বড় শক্তি। আমরা সেই চেষ্টাই করে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর স্বপ্ন বুননের সাথে মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তুলুন। ধন্যবাদ সবাইকে।